সাহিত্যকুঞ্জ পরিবারের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ এবং স্বাগতম। আশা রাখছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের রাশিয়া চিঠি বইটি পড়তে যাচ্ছি। আশা রাখছি যে আপনাদের আজকের এই পর্বটি ভালো লাগবে। রবীন্দ্রনাথ ঠাকুর যে সকল বইতে তার বিদেশ ভ্রমণের অভিজ্ঞতাগুলো লিপিবদ্ধ করে গেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে রাশিয়ার চিঠি। রবীন্দ্রনাথ ঠাকুর রাশিয়ার চিঠিগুলোতে 1930 সালে অর্থাৎ বিপ্লবের মাত্র 13 বছর পর সেখানকার অবস্থা দেখে অভিভূত হয়েছিলেন। সেই সঙ্গে তিনি রাশিয়ার কিছু প্রশংসা ও সমালোচনা করেছিলেন। সুতরাং বইটি পড়তে যাচ্ছি। আশা রাখছি এই পুরোটি সময় জুড়ে আপনারা আমাদের পাশে থাকবেন। রাশিয়ায় অবশেষে আসা গেল। যা দেখছি আশ্চর্য ঠেকছে। অন্য কোনো দেশের মতোই নয়, একেবারে মূলে প্রভেদ। আগাগোড়া সকল মানুষকে এরা সমান করে জাগিয়ে তুলছে। চিরকালই মানুষের সভ্যতায় একদল অক্ষত লোক থাকে, তাদেরই সংখ্যা বেশি, তারাই বাহন। তাদের মানুষ হবার সময় নেই। দেশের সম্পদের উচ্ছিষ্টে তারা পালিত। সবচেয়ে কম খেয়ে, কম পড়ে, কম শিখে বাকি সকলের পরিচর্যা করে। সকলের চেয়ে বেশি তাদের পরিশ্রম, সকলের চেয়ে বেশি তাদের অসম্মান। কথায় কথায় তারা উপসে মরে, উপরওয়ালাদের লাথি ঝাঁটা খেয়ে মরে। জীবনযাত্রার জন্য যত কিছু সুযোগ সুবিধে, সব কিছুর থেকেই তারা বঞ্চিত। তারা সভ্যতার পিলসুজ মাথায় প্রদীপ নিয়ে খাড়া দাঁড়িয়ে থাকে। উপরের সবাই আলো পায়, তাদের গা দিয়ে তেল গড়িয়ে পড়ে। আমি অনেক দিন এদের কথা ভেবেছি, মনে হয়েছে এর কোনো উপায় নেই। একদল তলায় না থাকলে আরেক দল উপরে থাকতে পারে না, অথচ উপরে থাকার দরকার আছে। উপরে না থাকলে নিতান্ত কাছের সীমার বাইরে কিছু দেখা যায় না। কেবলমাত্র জীবিকা নির্বাহ করার জন্য তো মনুষ্যত্ব নয়, একান্ত জীবিকাকে অতিক্রম করে তবেই তার সভ্যতা। সভ্যতার সমস্ত শ্রেষ্ঠ ফসল অবকাশের ক্ষেত্রে ফলেছে। মানুষের সভ্যতায় এক অংশে অবকাশ রক্ষা করার দরকার আছে। তাই ভাবতুম, যেসব মানুষ শুধু অবস্থার গতিকে নয়, শরীর মনের গতিকে নিচের তলায় কাজ করতে বাধ্য এবং সেই কাজেরই যোগ্য, যথাসম্ভব তাদের শিক্ষা, স্বাস্থ্য, সুখ সুবিধার জন্য চেষ্টা করা উচিত। মুশকিল এই, দয়া করে কোনো স্থায়ী জিনিস করা চলে না। বাইরে থেকে উপকার করতে গেলে পদে পদে তার বিকার ঘটে। সমান হতে পারলে তবেই সত্যকার সহায়তা সম্ভব হয়। যাই হোক, আমি ভালো করে কিছু ভেবে পাইনি, অথচ অধিকাংশ মানুষকে তলিয়ে রেখে, অমানুষ করে রেখে তবেই সভ্যতা সমুচ্চে থাকবে। এই কথা অনিবার্য বলে মেনে নিতে গেলে মনে ধিক্কার আসে। ভেবে দেখো না, নিরন্ন ভারতবর্ষের অন্নে ইংল্যান্ড পরিপুষ্ট হয়েছে। ইংল্যান্ডের অনেক লোকেরই মনের ভাব এই যে ইংল্যান্ডকে চিরদিন পোষণ করাই ভারতবাসীর সার্থকতা। ইংল্যান্ড বড় হয়ে ওঠে, মানব সমাজে বড় কাজ করছে। এই উদ্দেশ্য সাধনের জন্য চিরকালের মতো একটা জাতিকে দাসত্বে বদ্ধ করে রেখে দিলে দোষ নেই। এই জাতি যদি কম খায়, কম পড়ে, তাতে কী যায় আসে? তবুও দয়া করে তাদের অবস্থার কিছু উন্নতি করা উচিত, এমন কথা তাদের মনে জাগে। কিন্তু 100 বছর হয়ে গেল, না পেলুম শিক্ষা, না পেলুম স্বাস্থ্য, না পেলুম সম্পদ। প্রত্যেক সমাজের নিজের ভিতরেও এই একই কথা, যে মানুষকে মানুষ সম্মান করতে পারে না, সে মানুষকে মানুষ উপকার করতে অক্ষম। অন্তত যখনই নিজের স্বার্থে এসে ঠেকে, তখনই মারামারি কাটাকাটি বেঁধে যায়। রাশিয়ায় একেবারে গোড়া ঘেঁষে একই সমস্যার সমাধান করবার চেষ্টা চলছে। তার শেষ ফলের কথা এখনো বিচার করবার সময় হয়নি।
কিন্তু আপাতত যা চোখে পড়ছে তা দেখে আশ্চর্য হচ্ছি। আমাদের সকল সমস্যার সবচেয়ে বড় রাস্তা হচ্ছে শিক্ষা। এতকাল সমাজের অধিকাংশ লোক শিক্ষার পূর্ণ সুযোগ থেকে বঞ্চিত। ভারতবর্ষ তো প্রায় সম্পূর্ণই বঞ্চিত। এখানে সেই শিক্ষা কি আশ্চর্য উদ্যমে সমাজের সর্বত্র ব্যাপ্ত হচ্ছে তা দেখলে বিস্মিত হতে হয়। শিক্ষার পরিমাণ শুধু সংখ্যায় নয়, তার সম্পূর্ণতায়, তার প্রবলতায়। কোনো মানুষই যাতে নিঃসহায় ও নিষ্কর্মা হয়ে না থাকে, এজন্য কি প্রচুর আয়োজন ও কি বিপুল উদ্যম। শুধু শ্বেত রাশিয়ার জন্য নয়, মধ্য এশিয়ার অর্ধ সভ্য জাতির মধ্যেও এরা বন্যার মতো বেগে শিক্ষা বিস্তার করে চলেছে। সায়েন্সের শেষ ফসল পর্যন্ত যাতে তারা পায়, এই জন্য প্রয়াসের অন্ত নেই। এখানে থিয়েটারে অভিনয় বিষম ভিড়, কিন্তু যারা দেখছে তারা কৃষি ও কর্মীদের দলের। কোথাও এদের অপমান নেই। ইতিমধ্যে এদের যে দুই একটা প্রতিষ্ঠান দেখলুম, সর্বত্রই লক্ষ্য করেছি এদের চিত্তে জাগরণ এবং আত্মমর্যাদার আনন্দ। আমাদের দেশে জনসাধারণত কথাই নেই, ইংল্যান্ডের মজুর শ্রেণীর সঙ্গে তুলনা করলে আকাশ পাতাল তফাৎ দেখা যায়। আমরা শ্রীনিকেতনে যা করতে চেয়েছি, এরা সমস্ত দেশ জুড়ে প্রকৃষ্টভাবে তাই করছে। আমাদের কর্মীরা যদি কিছুদিন এখানে এসে শিক্ষা করে যেতে পারত, তাহলে ভারী উপকার হতো। প্রতিদিনই আমি ভারতবর্ষের সঙ্গে এখানকার তুলনা করে দেখি আর ভাবি কি হয়েছে আর কি হতে পারত। আমার আমেরিকান সঙ্গে ডাক্তার হ্যারি টিম্বার্স এখানকার স্বাস্থ্য বিধানের ব্যবস্থা আলোচনা করছে। তার প্রকৃষ্টতা দেখলে চমক লাগে। আর কোথায় পড়ে আছে রোগতপ্ত অভুক্ত হতভাগ্য নিরুপায় ভারতবর্ষ। কয়েক বছর পূর্বে ভারতবর্ষের অবস্থার সঙ্গে এদের জনসাধারণের অবস্থার সম্পূর্ণ সাদৃশ্য ছিল। এই অল্পকালের মধ্যে দ্রুত বেগে বদলে গেছে। আমরা পড়ে আছি জড়তার পাকের মধ্যে আকণ্ঠ নিমগ্ন। এর মধ্যে যে গলদ কিছুই নেই তা বলি নেই, গুরুতর গলদ আছে। সেজন্যই একদিন এদের বিপদ ঘটবে। সংক্ষেপে সেই গলদ হচ্ছে শিক্ষাবিধি নিয়ে এরা ছাঁচ বানিয়েছে, কিন্তু ছাঁচে ঢালা মনুষ্যত্ব কখনো টেকে না। সজীব মনের তত্ত্বের সঙ্গে বিদ্যার তত্ত্ব যদি না মেলে, তাহলে হয় একদিন ছাঁচ হবে ফেটে চুরমার, নয় মানুষের মন যাবে মরে আড়ষ্ট হয়ে, কিংবা কলের পুতুল হয়ে দাঁড়াবে। এখনকার ছেলেদের মধ্যে বিভাগ করে কর্মের ভাগ দেওয়া হয়েছে দেখলুম। ওদের আবাসের ব্যবস্থা সম্বন্ধে একদল স্বাস্থ্য, একদল ভাণ্ডার ইত্যাদি নানা রকম তদারকের দায়িত্বে নেয়। কর্তৃত্ব সবই ওদের হাতে, কেবল একজন পরিদর্শক থাকে। শান্তিনিকেতনে আমি চিরকাল এই সমস্ত নিয়ম প্রবর্তন করতে চেষ্টা করেছি। কেবলই নিয়মাবলী রচনা হয়েছে, কোনো কাজ হয়নি। তার অন্যতম কারণ হচ্ছে স্বভাবতই পাঠ বিভাগের চরম লক্ষ্য হয়েছে পরীক্ষায় পাশ করা। আর সব কিছুরই উপলক্ষ, অর্থাৎ হলে ভালোই, না হলেও ক্ষতি নেই। আমাদের অলস মন জবরদস্ত দায়িত্বের বাইরে কাজ বাড়াতে অনিচ্ছুক। তাছাড়া শিশুকাল থেকেই আমরা পুঁথি মুখস্থ বিদ্যাতেই অভ্যস্ত। নিয়মাবলী রচনা করে কোনো লাভ নেই। নিয়ামকদের পক্ষে যেটা আন্তরিক নয়, সেটা উপেক্ষিত না হয়ে থাকতে পারে না। গ্রামের কাজ ও শিক্ষাবিধির সম্বন্ধে আমি যেসব কথা এতকাল ভেবেছি, এখানে তার বেশি কিছু নেই। কেবল আছে শক্তি, আছে উদ্যম আর কার্যকর্তাদের ব্যবস্থা বুদ্ধি। আমার মনে হয় অনেকটাই নির্ভর করে গায়ের জোরের উপর। ম্যালেরিয়ার জীর্ণ অপরিপুষ্ট দেহ নিয়ে সম্পূর্ণ বেগে কাজ করা দুঃসাধ্য। এখানকার শীতের দেশের লোকের হাড় শক্ত বলেই কাজ এমন করে সহজে এগোয়। মাথা গুনতি করে আমাদের দেশের কর্মীদের সংখ্যা নির্ণয় করা ঠিক নয়। তারা পুরো একখানা মানুষ নয়। এটি 20 সেপ্টেম্বর 1930। স্থান রাশিয়া। দৃশ্য মস্কোর উপনগরীতে একটি প্রাসাদ ভবন। জানালার ভেতর দিয়ে চেয়ে দেখি, দিক প্রান্ত পর্যন্ত অরণ্যভূমি,
সবুজ রঙের ঢেউ উঠেছে, ঘন সবুজ, ফিকে সবুজ, বেগুনের সঙ্গে মেশামেশি সবুজ, হলদের আমেজ দেওয়া সবুজ। বনের শেষ সীমায় বহু দূরে গ্রামের কুটির শ্রেণী। বেলা প্রায় 10টা। আকাশে স্তরে স্তরে মেঘ করেছে, অবৃষ্টির সংরম্ভ সমারোহ। বাতাসে রিজুকায়া পপলার গাছের শিখরগুলি দোদুল্যমান। মস্কোতে কয়দিন যে হোটেলে ছিলুম তার নাম গ্র্যান্ড হোটেল। বাড়িটা মস্ত, কিন্তু অবস্থা অতি দরিদ্র, যেন ধনীর ছেলে দেউলে হয়ে গেছে। সাবেককালের সাজসজ্জা কতক গেছে বিকিয়ে, কতক গেছে ছিঁড়ে, তালি দেওয়ার সঙ্গতি নেই, ময়লা হয়ে আছে। ধোবার বাড়ি সম্পর্ক বন্ধ। সমস্ত শহরের অবস্থাই এই রকম। একান্ত অপরিচ্ছন্নতার ভিতর দিয়েও নবাবী আমলের চেহারা দেখা যাচ্ছে, যেন ছেঁড়া জামাতেও সোনার বোতাম লাগানো, যেন ঢাকাই ধুতি রিফু করা। আহারে, ব্যবহারে এমন সর্বব্যাপী নির্ধনতা ইউরোপে আর কোথাও দেখা যায় না। তার প্রধান কারণ, আর সব জায়গায় ধনী দরিদ্রের প্রভেদ থাকাতে ধনের পুঞ্জীভূত রূপ সবচেয়ে বড় করে চোখে পড়ে। সেখানে দারিদ্র্য থাকে যবনিকার আড়ালে, নৈপথ্য। সেই নৈপথ্যে সব এলোমেলো, নোংরা, অস্বাস্থ্যকর, দুঃখে দুর্দশায় দুষ্কর্মে নিবিড় অন্ধকার। কিন্তু বাইরে থেকে গিয়ে আমরা যেখানে বাসা পাই, সেখানকার জানলা দিয়ে যা কিছু দেখতে পাই সমস্তই সুভদ্র, শোভন, সুপরিপুষ্ট। এই সমৃদ্ধি যদি সমানভাবে ছড়িয়ে দেওয়া যেত, তাহলে তখনই ধরা পড়ত দেশের ধন এত কিছু বেশি নয় যাতে সকলেরই ভাত কাপড় যথেষ্ট পরিমাণে জোটে। এখানে ভেদ নেই বলেই ধনের চেহারা গেছে ঘুচে। দৈন্যেরও কুশ্রিতা নেই, আছে অকিঞ্চিনতা। দেশ জুড়ে এই অধন আর কোথাও দেখিনি বলেই প্রথমে এটা আমাদের চোখে পড়ে। অন্য দেশে যাদের আমরা জনসাধারণ বলি, এখানে তারাই একমাত্র। মস্কোয় রাস্তা দিয়ে নানা লোক চলছে, কেউ ফিটফাট নয়, দেখলেই বোঝা যায় অবকাশভোগীর দল একেবারে অন্তর্ধান করেছে। সকলকেই স্বহস্তে কাজকর্ম করে দিনপাত করতে হয়। বাবুগিরির পালিশ কোনো জায়গাতেই নেই। ডাক্তার পেট্রোভ বলে এক ভদ্রলোকের বাড়ি যেতে হয়েছিল। তিনি এখানকার একজন সম্মানী লোক, উচ্চপদস্থ কর্মচারী। যে বাড়িতে তার আপিস সেটা সেকালের একজন বড়লোকের বাড়ি, কিন্তু ঘরে আসবাব অতি সামান্য, পারিপাট্যের কোনো লক্ষণ নেই। নিষ্কার্পেট মেঝের এক কোণে যেমন তেমন একখানা টেবিল, সবশুদ্ধ পিতৃবিয়োগে ধোপা নাপিত বর্জিত অশৌচ দশার মতো শয্যাসন শূন্য ভাব, যেন বাইরের লোকের কাছে সামাজিকতার রক্ষার কোনো দায় নেই। আমার বাসায় আহারাদির যে ব্যবস্থা তা গ্র্যান্ড হোটেল নামধারী পান্থাবাসের পক্ষে নিতান্তই অসঙ্গত, কিন্তু এই জন্য কোনো কোণঠা নেই, কেননা সকলেরই এক দশা। আমাদের বাল্যকালের কথা মনে পড়ে। তখনকার জীবনযাত্রা ও তার আয়োজন এখনকার তুলনায় কতই অকিঞ্চিতকর, কিন্তু সেজন্য আমাদের কারো মনে কিছুমাত্র সংকোচ ছিল না। তার কারণ তখনকার সংসার যাত্রার আদর্শে অত্যন্ত বেশি উঁচু নিচু ছিল না। সকলেরই ঘরে একটা মোটামুটি রকমের চাল চলন ছিল। তফাৎ যা ছিল তা বৈদগ্ধ্যের, অর্থাৎ গান বাজনা, পড়াশুনো ইত্যাদি নিয়ে। তাছাড়া ছিল কৌলিক রীতির পার্থক্য, অর্থাৎ ভাষা, ভাব, ভঙ্গি, আচার বিচারগত বিশেষত্ব। কিন্তু তখন আমাদের আহার বিহার ও সকল প্রকার উপকরণ যা ছিল, তা দেখলে এখনকার সাধারণ মধ্যবিত্ত লোকদের মনেও অবজ্ঞা জাগতে পারত। ধনগত বৈষম্যের বড়াই আমাদের দেশে এসেছে পশ্চিম মহাদেশ থেকে। এক সময় আমাদের দেশে যখন হাল আমলের আপিস বিহারী ও ব্যবসাদারদের ঘরে নতুন টাকার আমদানি হলো, তখন তারা বিলিতি বাবুগিরির চলন শুরু করে দিলে। তখন থেকে আসবাবের মাপেই ভদ্রতার পরিমাপ আরম্ভ হয়েছে। তাই আমাদের দেশেও আজকাল কলশীল রীতিনীতি, বুদ্ধিবিদ্যা সমস্ত ছাপিয়ে চোখে পড়ে ধনের বিশিষ্টতা। এই বিশিষ্টতার গৌরবে মানুষের পক্ষে সবচেয়ে অগৌরব। এরই ইতরতা যাতে মজ্জার মধ্যে প্রবেশ না করে, সেজন্য বিশেষ সাবধান হওয়া উচিত।
এখানে এসে যেটা সবচেয়ে আমার চোখে ভালো লেগেছে সে হচ্ছে এই ধন গরিমা হৃদয়তার সম্পূর্ণ তিরোভাব। কেবলমাত্র এই কারণেই এই দেশের জনসাধারণের আত্মমর্যাদা এক মুহূর্তে অবারিত হয়েছে। চাষা ভূষো সকলেই আজ অসম্মানের বোঝা ঝেড়ে ফেলে মাথা তুলে দাঁড়াতে পেরেছে। এইটে দেখে আমি যেমন বিস্মিত তেমনই আনন্দিত হয়েছি। মানুষে মানুষে ব্যবহার কি আশ্চর্য সহজ হয়ে গেছে। অনেক কথা বলবার আছে, বলবার চেষ্টা করব, কিন্তু এই মুহূর্তে আপাতত বিশ্রাম করার দরকার রয়েছে। অতএব জানলার সামনে লম্বা কেদারার উপরে হেলান দিয়ে বসবো, পায়ের উপরে একটা কম্বল টেনে দেব, তারপর চোখ যদি বুজে আসতে চায় জোর করে টেনে রাখতে চেষ্টা করব না। ইতি 19 সেপ্টেম্বর 1930।